আপনি এটাকে মেহমানখানে এনে রাখলাম, যদি আপনি ডাকেন আমি নিয়ে যাব। দেয়ার ইজ আ গুড উইল, আর্মি হ্যাজ শোন না গুড না না, উইল। আপনি আপনারা বলেন এই আপনারা যদি আদালতে ডাকেন, আদালতে যদি বৈধভাবে আপনাকে ডাকেন, আমার আমি প্রশ্ন তাদেরকে নিতে হবে, আমার প্রশ্নটা নিতে হবে। আপনি হচ্ছেন প্রজাতন্ত্রের প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে রয়েছেন। আপনারে মন চাইলো কাউরে নিয়ে আপনি হেফাজতখানায় ঢুকাই রাখলেন, মন চাইলো 650 জনকে আপনি হেফাজতখানায় নিয়ে রাখলেন, আবার মন চাইলো আপনি ছেড়ে দিলেন। এই এই এখতিয়ার রাষ্ট্র আপনাকে দেয়নি তো। সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে আপনাকে রাষ্ট্র তো এই এখতিয়ার দেয়নি। আপনি মন চাইলো 24 জনকে হেফাজতে রাখলেন, আপনার মন চাইলো 650 আপনি জন। তো হেফাজতটা বুঝলেন না। তাহলে তো আপনি বলেন, বুঝায় হেফাজত বলেন, শব্দটাকে ইন্টারপ্রেট করছেন, রং ইন্টারপ্রেট করছেন স্যার। বলেন। আমাদেরকে বলতে দিতে হবে তো, আমাদেরকে বলতেও দিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো হেফাজত মানে তো অ্যারেস্ট না, হেফাজত কোনো অবশ্যই অ্যারেস্ট না, কোনো অবস্থা সুরক্ষা, আপনি বুঝতে হবে না, হেফাজত কোনো অবস্থা অ্যারেস্ট সুরক্ষা, না। আমি গেস্ট সুরক্ষা। রুমে লোক রাখি, সে কি আমার কি নাকি? হ্যাঁ, না, আচ্ছা, তার আসলে এই যে ছোট কথাটা নিয়ে আমরা কথা আপনি বলতেছি, এগুলো মিস ইন্টারপ্রেট আমি করেন না। কিন্তু এখানে আমি প্রতিটি কিন্তু শব্দ প্রয়োগ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে উইথ ওবে ইন্টেনশন। এখানে আচ্ছা গভর্নমেন্ট আমি টু শো হিজ, মানে আর্মি টু শো হিজ গুড উইশেস, যে আমি এদিকে আইন মেহমানখানা রেখে দিয়েছি, যদি আইন যদি বলে তাকে নিয়ে যেতে, আমি আদালতে নিয়ে যাব। আসলে এটাকে আপনি এখানে একটা মিস ইন্টারপ্রেট করে তাকে বলছেন, করে আটক করছেন। না, জি এখানে স্যার, একটা বলেন কথা স্যার। বলি। আপনি যেটা বলছেন আসলে আমি না আপনার সঙ্গে একদমই একমত। এই প্রথম এক বছর আমি একমত হচ্ছি যে আসলে ওনাদেরকে হেফাজতে নেওয়া আর অ্যারেস্ট বোধহয় এক শব্দ বলা যাবে না। কারণ সবচেয়ে বড় কথা, অ্যারেস্ট করে তাদের তো অধিকারই নেই। আর এই ধরনের ওয়ারেন্টও তাদের কাছে পুলিশের কাছে যাবে। অ্যারেস্টের ওয়ারেন্ট তো আর থানায় যাবে, অ্যারেস্টের ওয়ারেন্ট তো কোনো যে কোনো সেনানিবাসে যাবে না। তবে যেহেতু প্রশ্ন যাচ্ছে যে এক্স্যাক্টলি স্যার, এই যে এক্স্যাক্টলি। এই যে আপনি যে কথাটা বলতেছেন যে হেফাজতে অ্যারেস্ট কি অ্যারেস্ট না, এটা আসলে খুব ছোট্ট একটা বিষয়। এটা নিয়ে আলোচনা করে হয়তো আমরা 2-3 কোর্ট দিন আলোচনা মার্শাল করতে পারবো। নয় কেন? যদি অপরাধ করে থাকেন সেটা কোর্ট মার্শাল নয় কেন? সেটা আইসিটিতে কেন? সেই প্রশ্নটা অনেকেই করছেন। এটা যদি একটু এইখানে ব্যাখ্যা করেন। এখানে আসলে আমি আবারও বলতেছি যে আপনি যদি দেখেন পুলিশ যে ম্যাজিস্ট্রেসি, আর্মি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ায় তারা বাইরে গিয়ে কাউকে ধরে হাজার লোকের সামনে তাকে বেত্রাঘাত করতেছে একদম নির্মম ভাবে। এখন যদি আপনি বলেন যে তাকে নির্মম ভাবে বেত্রাঘাত করতেছে, তার সেটা অধিকার সে কোথায় পেল? আইন তো তাকে সেই কথা, তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তার মানে একদম একটা লোককে ঘর থেকে বের করে একদম লাইন ধরে দাঁড় করায় হাজার হাজার লোকের সামনে পাছায় ধরে প্যান্ট খুলে মারতেছে, এমন ঘটনাও ঘটতেছে। আমাদের দেশে আসলে আইন কেউ মানছে না, আইন কেউ মানছে না, এবং যে যার যার মতো করে প্রকাশ করছে, এরই বহিঃপ্রকাশ হচ্ছে এগুলা। এখন যদি আমি নিরপেক্ষভাবে বলি, তখন তো একটা লোক কেউ না কেউ আমার বিপক্ষে চলে যাবে। কেউ কেউ লোক আছে এটাকে নিজেকে আইন না মানাটা ওটা আইন হয়ে গেছে, এদেশে আইন যে মানে না এটি আইন হয়ে গেছে। আপনি যদি বলে যে ওনাদের হেফাজতে নিছে কেন, কি নেয় নাই, কোন আইনে নিল, ওটা এটা আসলে আজকালকার যুগে যে ঘটনাটা ঘটতেছে, শেখ হাসিনার গভর্নমেন্টের পরিত্যাগের পর যা কিছুই ঘটছে তার আইনগত বৈধতা কখনোই ছিল না, কখনোই থাকবে না। তার মানে এই নয় যে এগুলা করাটা যাবে না। বর্তমানে এমন একটা সিচুয়েশন, যদি কেউ ক্যাবিনেট সহই চলে যায়, রাষ্ট্র তো চলতে হবে। তো যদি আমাদের বর্তমান কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট যদি এতটুকু মানে যোগ্য হতো, আমি আসলে যোগ্য শব্দ উচ্চারণ করছি, গুডউইলের কথা বাদ দেন, তারা সবার আগে এটাকে একটা মীমাংসার দিকে যেতে পারতো। প্রত্যেকটা লোক শুধু ঝগড়া করছে, একে অপরকে আমরা গালি যে দিচ্ছে, কথাটা আচ্ছা, কিন্তু আমি মীমাংসার আমি দিকে আমি চেষ্টা আপনাকে একটু করতেছি যে থামাতে চাই। আইনের মতো আইন চলতে দিবেন। কাজে যদি আইনটাকে যদি আমরা আইনের মতো চলতে না দিই, আমরা তো ইন্টারপ্রিটেশন, প্রসিকিউশন একভাবে ইন্টারপ্রেট করবে, ডিফেন্স লয়ার আরেকভাবে করবে। সেম ল উইল বি ইন্টারপ্রেটেড টু ডিফারেন্ট ওয়ে। আপনি প্রসিকিউশন যেভাবে আইনটাকে প্রয়োগ করবে দেখবে, ডিফেন্স লয়ার নিশ্চয়ই সেভাবে দেখবে না, সেটা ঠিক অপোজিট অ্যাঙ্গেলে আপনাকে দেখবে। একটু যোগ করে দিই, এখানে মেজর এখানে মেজর আখতারুজ্জামান, আপনাকে একটু যোগ করে দিই। আজকে চিফ প্রসিকিউটর একটি ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনার যে মামলাটি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে তিনি সুপেরিয়র নির্দেশদাতা হিসেবে তিনি প্রমাণ পেয়েছেন ফজলে নূর তাপসের টেলিফোন কনভারসেশন থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মাকসুদ কামালের কনভারসেশন এবং হাসানুল হক ইনু সাবেক মন্ত্রীর কনভারসেশন থেকে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন মারণাস্ত্র ব্যবহারের জন্য, অর্থাৎ লিথাল ওয়েপন ব্যবহারের জন্য হত্যার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার সুপেরিয়র নির্দেশদাতা হচ্ছেন তিনি নিজে, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী নিজে। এবং সাবেক প্রধানমন্ত্রী কাকে নির্দেশনা দিয়েছেন? সামরিক বাহিনী কর্মকর্তাকে দিয়েছেন, পুলিশ বাহিনীর কর্মকর্তাকে দিয়েছেন। এখন পুলিশ বাহিনী কর্মকর্তা, সামরিক বাহিনী কর্মকর্তা তো সশস্ত্র বাহিনীর অধীনে, তো তারা তো সরকারের নির্দেশনা পালন করেছে। তো তাহলে সুপেরিয়র নির্দেশদাতা অপরাধী হবে নাকি যেটা এক্সিকিউট করলো সে অপরাধী হবে? স্যার দেখেন, আদালতে লয়ার সাহেবের, প্রসিকিউটরের স্টেটমেন্ট ইজ নট উইটনেস। Witness is different. Evidence is different. His statement is just he is narrating. It's a narration. He has to prove his statement by justification, by logic, and by documentation. তিনটা লাগে, কি বলেন স্যার? আমি যদি if I'm not wrong. Correct.
when the prosecutor will make a statement, his statement has got nothing to do with the lawyer. It's just lawyer কে বা জাজকে bias করার জন্য, তার উপর একটা psychological একটা pressure create করার জন্য he made a very big statement, নাটকের হিরোর মতো. But actually he has to make it three things. His argument has to be logical, has to be justified, and must be covered by with adequate documents. These three is the part and parcel of the evidence. এই তিনটার উপরে বিচার হবে. কোনো অবস্থাতেই পিপি সাহেবের বা এপিপি সাহেবের বা প্রসিকিউটর বলেন বা ডিফেন্স লয়ারের বক্তব্য অনুযায়ী জজ সাহেব রিয়েক্ট করবেন না. আমার ম্যাজিস্ট্রেট সাহেব যখন আমার ব্রিফটা নেবেন তখন আমাকে সুন্দর করে বলে দেবেন এই মামলা কিছু হবে না, কিন্তু উনি আদালতে গিয়ে হয়তো উনি কনভিন্স নাও করাইতে পারেন জজকে. The logic he will place that may not be logical to the judge. That is maybe the 180 opposite. এখন Which জাজ is logical to me, that may not be logical to Mr. Tanvir. And when judges are sitting there, he is not bound to receive your logic until unless it is covered by logic with the documents, with an evidence, with the circumstances. এইগুলা নিয়ে যখন স্টেটমেন্ট আসবে তখন that will be a cognizable statement. Other all statements are not cognizable, sir. If you don't mind, sir, Mr. Sir. all statements are not cognizable. সে যেটা দিচ্ছে নাটকের ড্রামা করতেছে, তাজুল নাটকের ড্রামা করতেছে, কারণ এখানে টেলিভিশনে ইয়া খুলে দিছে, ক্যামেরা খুলে দিছে, সো হি জাতিকে আমাদেরকে ওই রূপবানের গান শোনাচ্ছে, এবং সেখানে বলছেন যে বিবেকের পাঠ করতেছে. চুলের মধ্যে গুলি করছে, চুলের মধ্যে নাকি আগুন ধরে গেছে। তাহলে আগুন ধরে গেল, লজিক কোথায়? লজিক এন্ড এভিডেন্স কোথায়? লজিক, এভিডেন্স, সার্কামস্টেন্সেস, তিনটা লাগবে তো, তিনটাকে তো কোইনসাইড করতে হবে. Logic must be supported by the incidents. Sorry, incident must be supported by the logic. Logic must be supported by the circumstances. Circumstances must be supported by the documents. Then it will be cognizable. আচ্ছা, এখানে তো যাত্রার পাঠ হচ্ছে, সরি স্যার, যাত্রার পাঠ হচ্ছে এখানে. ওই আগেও ক্যাঙ্গারু আদালতে পানিশমেন্ট ওয়াজ জামাতে বলে কি করেছে, আওয়ামী লীগ পানিশমেন্ট আগে এখানে পানিশমেন্ট সেটা করতে যাচ্ছে, কিন্তু আনফরচুনেটলি একটু বুমেরাং হয়ে গেছে. এই জন্য আমি ইন্টারপ্রিটেশন অফ ল দিচ্ছি, দিস অফিসার আর ভেরি মাচ ইন দ্য সার্ভিস. এই আইনের অ্যামেন্ডমেন্ট অনুযায়ী দে হ্যাভ নট লস দেয়ার সার্ভিস. আমি ব্যারিস্টারকে বলতেছি যে এই যে 20C দে অ্যামেন্ডমেন্ট দিয়েছে, 20C অ্যামেন্ডমেন্ট যে ফোর্সেস অফিসার তাদের চাকরি হারায় নাই, তাদের চাকরি হারানোর কোনো অপরাধ 20C তে লেখা নাই. And 20C doesn't disqualify them to remain in the job. Yes, they are disqualified for the further job, further promotion, further employments, but not to continue in the job. They are not debarred. That's what the 20CC is given. It's in front of the gadget. Gadget is in front of me. You have it, and I have given my answer. আমি এটা রিপিট করতে চাই না, আমরা একটা দ্বিমত পোষণ করছি এখানে. এটা কথা বলি যে তাজুলের সম্পর্কে, আপনি অ্যাডভোকেট তাজুল সম্পর্কে একজন সিনিয়র অ্যাডভোকেট, তিনি যে কথাগুলো বললেন সেগুলো নিয়ে আমি আর না বলি. আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে বেসিক্যালি উনি যেটা বলতে চাচ্ছেন, সাক্ষী প্রমাণ যেগুলো আগেই আনতেছেন, এগুলো আসলে কোর্টের জিনিস, তিনি এত বাইরে এত করে ফলো করে বলার কি আছে. আর যদি ধরা যায়, এখন পর্যন্ত অনেকেই মনে করে তাজুলের নিজের অ্যাপয়েন্টমেন্ট ইজ নট রাইট. তাজুল একসময় এখানে প্রসিকিউটরের অপোজিটে ছিল এবং তাদের অনেকের বিচারও চলতেছে. তার অ্যাপয়েন্টমেন্টটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে. আমাদের দেশে দুটি বড় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বড় প্রশ্ন, তার মধ্যে একটি হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব, আর সেকেন্ডটি হচ্ছে তিনি, দুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা. আসলে হয়েছে কি, সংবিধানের যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, এবং আসলে এখানে আমি বলে রাখি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তিনি সংবিধানটাকে এমনভাবে তৈরি করছে, কোনো রাস্তা রাখে নাই কাউরে ওনাকে সরিয়ে দেওয়া. এই জন্য ওনাকে সরিয়ে দেওয়ার পরে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, সব জায়গাতেই আইনের ব্যত্যয় ঘটছে. তো তাজুলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা, অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা. ওয়েল, আইনজীবীরাই তাই বলে, প্রায় আলোচনা হয় যে কে কাকে অ্যাপয়েন্টমেন্ট দিল. আমার প্রশ্ন হচ্ছে, আজকে যদি উনি মনে করে যে শেখ হাসিনা অর্ডার দিয়েছে, টেলিফোন শুনছে, এটা শুনছে, অথেন্টিসিটি পাইছে, এগুলো আসলে একটা সময় হয়তোবা আমাদের দেশে সব সম্ভবের দেশ, হয়তোবা রায়ও হয়ে যাবে, ফাঁসিও হয়ে যাবে. কিন্তু বলবোটা কি, সমস্যাটা দাঁড়াইছে যে যখন একটি সরকার আইন পরিবর্তন করে একটা লোককে শাস্তি দেয়, আইন পরিবর্তনটা কেন করা হয়েছিল? যে ওই লোকটা শাস্তিটা কম হয়ে গেছে, ওকে বাড়াই দেব. বিচার চলার সময় এমনও ঘটনা অনেক অতীতে হয়েছে. আর উনি, আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো আজকের বক্তব্যের সবচেয়ে ওনার একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, একটা জবাব আমি ছোট্টখাটো করে দিতে চাই. উনি বলছে, আমি 10 বছর আইন প্রণেতা ছিলাম. আসলে জানেন, আইন প্রণেতা যারা হবে তাদের না টাকা পয়সা থাকবে না, কথা থাকবে না, বাইরে ঘুরে বেড়াবে না, সারাদিন লাইব্রেরিতে বসে থাকবে, এমন লোক আইন প্রণেতা হওয়ার কথা ছিল. কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, যারা আর্মি থেকে রিটায়ার করছে তারাও হয়ে গেছে গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, সবাই আইন প্রণেতা হয়ে গেছে. করার কি আছে? আইন প্রণেতা কে হবে?
তার পকেটে চায় না, পয়সা নেই, তার গাড়ি নাই, বাড়ি নাই, লাইব্রেরিতে বসে আছে, আইন পড়াশোনা করতেছে, আইনটা বাড়াচ্ছে, কোনো তর্ক করতেছে না, কারোর সঙ্গে কথা বলতেছে না। কিন্তু হয়ে গেছে এমন যে আপনি তো মেজর হয়ে গেছেন, অনেকে আরো কোন জায়গা থেকে আসছে, কিছু বাংলাদেশের করার নেই, পরিস্থিতিটা এমন হয়েছে, কিছু বলার নেই, কিছু বলার নেই। রাজনীতিবিদ ছাড়া বাংলাদেশে আর কোনো স্টার নাই। তো সে কারণে স্টার। সেনাবাহিনীর সদস্যরাও রাজনীতিবিদ হইতে চান, আইনজীবীরাও রাজনীতিবিদ হইতে চান, সাংবাদিকও রাজনীতিবিদ হইতে চান, খেলোয়াড়, ক্রিকেটাররাও রাজনীতিবিদ হইতে চান, ব্যবসায়ীরাও রাজনীতিবিদ। প্লিজ আমি কিন্তু আপনার আমরা দুজনেই এক পক্ষে। আমি যা বললাম, আমি কাউকে আমার কোনো বক্তব্য নাই। আমি পেপারে পত্রিকায় যেটা দেখতেছি বা আওয়ামী লীগ ভগবান বোধ। আমি 1991 সনে 27শে ফেব্রুয়ারি 1971 সনে 27শে ফেব্রুয়ারি আমি যখন এমপি হয়েছিলাম, আমার যে সম্পদ ছিল এটার 1000 গুণ কম এখন। অন রেকর্ড। আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ। এই ধরনের 1991 সনে 27শে ফেব্রুয়ারিতে আমি এমপি হয়েছিলাম। তৎকালীন সময় আমার সম্পত্তি ছিল, তারপর থেকে আমি 1 বিঘা জমিও কিনতে পারি নাই, আমার এখন পর্যন্ত কোনো গাড়িও নাই। আমার ক্যান্টনমেন্টে আমি থাকি, কিন্তু আমার কোনো ডিওজেস এর প্লট নাই, ডিওজেস এর বাড়ি নাই। আলোচনা করে ব্যক্তিগত সেদিন বললাম, যেহেতু আপনি বললেন যে আপনারা ওই নায়ক নায়িকাদের সঙ্গে আমাদের তুলনা করছেন, বলার কিছু নাই, স্বাভাবিকভাবে তুলনা করবেন, কারণ দশ চক্রে ভগবান ভূত। কারো তুলনা করা হয়নি, সবাই বলে গেছেন। ব্যারিস্টার মকসুদুল ইসলাম, আপনাকে আমি থামাচ্ছি। ব্যারিস্টার মকসুদুল ইসলাম, আপনাকে আইন নিয়ে বাস করতে পারি। আমরা ব্যক্তিগতভাবে কেউ কাউকে, আমি বিনয়ের সাথে দুজনকে থামাচ্ছি, একদম এই চ্যাপ্টার ক্লোজ। বিনয়ের সাথে দুজনকে থামাচ্ছি, কারণ ব্যক্তিগতভাবে কাউকে আমরা আক্রমণ করে এই আলোচনা করবো না, কারণ আমাদের আলোচনার আরো অনেক বিষয় আছে। আলোচনার বিষয় নিয়ে আসতে চাই সেফ এক্সিট নিয়ে। রাজনীতিবিদরা, আচ্ছা, সেফ এক্সিটে যাওয়ার আগে আমি এই গুম খুন নিয়ে একটু রাজনীতিবিদ দুজনের একটু বিশ্লেষণ শুনতে চাই। যেমন র্যাবের হত্যাকাণ্ড নিয়ে, র্যাব প্রতিষ্ঠার 20 বছর, অন্তত 2954 জন, প্রায় 30,000 হত্যাকাণ্ড ঘটেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 10 বছরে। এটা 2024 সাল পর্যন্ত তথ্য। এটা হচ্ছে ডয়চে ভেলের নভেম্বরের 4 তারিখে প্রকাশিত প্রতিবেদনে। তো এখন র্যাবের হাতে যদি প্রায় 3000 হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে থাকে, এই বিচারগুলো কি আদৌ ন্যায় বিচার পেয়েছিল কেউ? আমি মনে করি না পেয়েছিল, আমি মনে করি না করেছিল। ন্যায় বিচার তো পাইনি, বরঞ্চ দেখেন সবচেয়ে মজার ব্যাপার যে কিভাবে প্রকাশ্যে মোকারি করছে জাতির সঙ্গে, কখনো কখনো ক্রস ফায়ারের নাম দিয়ে, কখনো কখনো অপারেশন ক্লিন হার্টের নাম দিয়ে, কখনো কখনো গুম করে লুকায় রেখে। এই প্রতিটা মুহূর্তে আমাদের এই 3 বাহিনী বা 4 বাহিনী, যতগুলা বাহিনী বলেন, আমি বাহিনীটাকে এককভাবে প্রাতিষ্ঠানিকভাবে আমি কোনো কিছু বলতে চাই না। যারা যারা সেই সময় দায়িত্ব পালন করে এই কাজগুলো করেছে, তাদের আসলে এই সময় বোধহয় সঠিক সময় যেদের বিচার করা উচিত প্রত্যেকটা জিনিসে, এবং গুণে মানুষ 50 বছর পরেও বিচার হয়, এইগুলার বিচার হওয়া দরকার। যে এই মানে এমনও ঘটনা দেখেছি আমরা যে মানুষকে গুলি করতেছে, গুলির শব্দ এক পক্ষ অন্য পক্ষে শুনে প্রচার পাচ্ছে, যেটা চিটাগংয়ে পেয়েছিল, আপনারা বোধহয় সবাই দেখেছেন, যে র্যাব নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলতেছে। অপারেশন ক্লিনে এতগুলো লোকের হার্ট অ্যাটাক হয়ে গেল, প্রত্যেকটা লোকেরই, এবং আর্মি আবার ইন্ডেমটি নিয়ে নিল। এই যে ঘটনা, আসলে ইন্ডেমনিফাই এই জাতিকে রক্ষা করছে না। আইনের শাসন যতক্ষণ প্রতিষ্ঠা হবে না, এদেশের দুটো জিনিসের অভাব দেখা দিছে। তার মধ্যে একটা হচ্ছে আইনের শাসন এদেশে নাই, দ্বিতীয়টা হচ্ছে সবাই আমরা না বাহ্যিক ভাবে সম্মান খুঁজে বেড়াই, আত্মসম্মানের প্রতি আমাদের দৃষ্টি নাই। কে আমাকে সালাম দিল, কে আমাকে বসতে বললো, কে আমাকে চেয়ারম্যান সাহেব বললো, কে আমাকে ব্যারিস্টার সাহেব বললো, এই নিয়েই আমরা ব্যস্ত। আমাদের এখন এদেশে না, আমি আবারও বলি, এইসব বিচার করার পাশাপাশি আমি যেটা বলি, এদেশে একটা রাজতন্ত্র দরকার, একটা রাজা দরকার, যে সবাইকে আপন করে নেবে। এই যে বিভেদ, এই যে মারামারি, এটা বন্ধ হচ্ছে না। কারণ আমি র্যাব সৃষ্টি করছে কে? একটি রাজনৈতিক দল করছে। সেই রাজনৈতিক দলেরই কিন্তু অবস্থা এই র্যাবই ধ্বংস করে দিয়েছিল, এবং পরবর্তীতে অপারেশন ক্লিন হার্ট কে করছে? ওই রাজনৈতিক দলে করছে। আজকে যদি গুমের বিচার হয়, অপারেশন ক্লিন হার্টের বিচার হওয়া উচিত এখনই। গুমের বিচারে যদি সত্যি সত্যি ধরা হয় শেখ হাসিনা এবং তার গভর্নমেন্টকে, অপারেশন ক্লিন হার্টের সময় যে সরকার ছিল তারও বিচার হওয়া দরকার, যে তোমাদের আমলে এই অপারেশন ক্লিন হার্ট হয়েছিল, কারা কারা তোমরা দায়ী আছো বলো। কিভাবে এই 44 জন 46 জন লোক মারা গিয়েছে? এখন তো কেউ অপারেশন ক্লিন হার্ট বা র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কেউ কথা বলছে না। সবাই এখন শুধু 24-এর হত্যাকাণ্ড নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বিচার করছে। আমি যদি একটু মোহাম্মদ আখতারুজ্জামান আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই, মানে কতদিন দেরি হইলে আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আর আলোচনা হবে না? যেমন ধরেন শেখ হাসিনার আমলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছে, এটাও কি একটা নির্দিষ্ট টার্ম পার হয়ে গেলে জনগণ ভুলে যাবে কিনা, যেমনটা ভুলে গেছে র্যাবের 2004 সাল থেকে 2024-এর সমস্ত হত্যাকাণ্ড? আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে দায়িত্ব নিয়ে বলতে চাই,
for the interest of the people, for the protection of the people, for the safety of the people, for integration of the country. There are so many যাদেরকে আইনের প্রতি বিচার করতে পারবেন না, কারণ they can buy the judges, not even lawyer তো no problem, ফি দিবে করবে. These are the criminals, they can buy the judges. আমরা অতীতে অনেক দেখেছি, আমরা এই দেশের মানিকের মতো জাজকেও দেখেছি সুপ্রিম কোর্টের বিচারক করতে. ডোন্ট ফরগেট দিস, ভুলে গেলে চলবে না. আপনাকে যে লোকটা আপনার বাড়িতে চাঁদা না দিলে 8 তলা থেকে ফেলে দেয়, সে ফেলে দিলে আর তাকে গুলি করে মারলে মানবতা লঙ্ঘিত হয়, আর যে ওর যে 8 তলা থেকে ফেলে দিল তার বেলায় মানবতা লঙ্ঘিত হয় না. উই শেম আওয়ার সিভিল সোসাইটি, উই শেম আওয়ার দিস পিপল. আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই পুলিশ ক্রিমিনালকে গুলি করে মেরেছে, আর আপনারা আজকে তাদের বিচার চাচ্ছেন. ইউ শুড ফিল শেম. এটা পৃথিবীর এমন কোনো দেশ নাই আমি সরি মানুষের জান ক্রিমিনালকে মারতে হবে. ক্রিমিনাল ইজ নট হিউম্যান বিং. ক্রিমিনাল ইজ নট এ হিউম্যান বিং. ক্রিমিনাল ইজ নট হিউম্যান বিং. আমি যখন আমার যে রাষ্ট্র অধিকার আছে, এই যে সকল আইনের কথা বলে, আইনের শাসনের কথা বলে, আইনের সকল আইনের শাসন দিয়ে রাষ্ট্র চলবে না. রাষ্ট্র চলে রাজা. জাতিগতভাবে আমরা সবাই এটা কুইক ফিক্সিং চাই, আমরা সবাই হতে চাই যে তাড়াতাড়ি গুলি করে মেরে ফেলে দিতে. কোন এক সাংবাদিক তো বললো যে দরকার কি এনে গুলি করে দিলে, আমরা তো জানি ও বিচার করে. এই অ্যাটিটিউডটাই, এই সমস্যাটাই, এইটাই তো এই জাতিকে ধ্বংস করে দিল. যে আইনের শাসনের প্রতি, যেহেতু আইন যারা, আপনি সত্যি কথা বলেছেন, জাজরা যেহেতু ভালো না, জাজরা যেহেতু ন্যায় বিচার করেনি, সুতরাং মানুষ আইন হাতে নিতে চাচ্ছে. আমি আপনার সঙ্গে এখানে একমত, কিন্তু আমি অন্য জায়গাতে দ্বিমত করছি. জাজ খারাপ যেমন, ওরও যেমন বিচার হওয়া দরকার, আইনও হাতে নেওয়ার কোনো অধিকার কারণে নেই. আইনের গতিতেই চলতে হবে. আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই, তানভীর সাহেবের দেশের কথা. যখন 4জন পাকিস্তানি আন্ডারগ্রাউন্ডে 50-60 জন ব্রিটিশকে মেরে ফেললো, তখন কোনো লোক যাতে করে এদের মুসলমানরা কাউকে হাত দিতে না পারে, তখন 3-4টা রাজনীতিবিদ 4 জায়গায় দাঁড়া গেল. তখন টনি ব্লেয়ার ছিল অন্য দেশে, তখন আমাদের বিরোধী দল নেতা ছিল অন্য দেশে, ওই দেশে কেউই ছিল না. 3 জন 3 জায়গায় বললো যে আইনের শাসন যেটা প্রতিষ্ঠিত হয়েছে শত শত বছর ধরে, এর বাইরে কেউ জন কারোর দিকে না তাকায়, কোনো মুসলমানের গায়ে কি হাত লাগছিল? আজকে যদি বাংলাদেশে আপনি যেটা কথা বললেন যে 7 তালাতে সবাই গিয়ে মারতেছে, যে আজকে যদি বিহারি বাঙালিকে মারে বা অন্য কোনো রোহিঙ্গা বাঙালিকে মারে, আপনি তো হাজার হাজার রোহিঙ্গাকে খুন করে ফেলবেন. কিন্তু ব্রিটিশরা তা করেনি. ব্রিটিশদের পক্ষে আমি কিছু বলছি না, তাদের বিপক্ষে অনেক কিছু বলা আছে. আইনের শাসন থাকতে হবে. আইন কথা বলেছেন যে অপরাধ করছে রাজা দরকার, রাজাটা বেনেভোলেন্ট হতে হবে, রাজাটাকে বেনেভোলেন্ট হতে হবে. এই দেশে যে শেখ হাসিনা যে কাজটা করে গেছে, উনি যদি রাজা হইতেন, তিনি যদি সেই বেনেভোলেন্ট রাজা হইতেন, তাহলে আজকে আমাদের অবস্থা হতো না. কিন্তু আমরা শেখ হাসিনা করতে পারলাম না. আমি তো বলেছিলাম যে শেখ হাসিনার নামে একটা কোর্ট করে তাকে ফাঁসি দিয়ে ফাঁসির আসামি করে সারা বিশ্ব লটকে রাখেন. না, বিশ্ববাসী জানো শেখ হাসিনাকে বাংলাদেশের তাজুলের আদালতে ফাঁসি দেওয়া হয়েছে. শেখ হাসিনার আমলে যে ফেসিজম ছিল, এখন কি তার কম হচ্ছে? এভাবে হবে না. আগে মানতে হবে যে জোর করে কোনো কিছু হয় না. আপনি যদি মনে করেন যে 50 জন শেখ হাসিনাকে খুন করে দেওয়া যায়, পরের দিন নতুন করে শেখ হাসিনা 50 জন তৈরি হবে. যদি না আপনি আইনের শাসনে বিশ্বাস করেন. আমাদের দেশে জাজরা সত্যি সত্যি সবসময় যে তার স্ট্যান্ডার্ড মেনটেন করছে তা তো আমরা কেউ বলছি না. সুতরাং এই জায়গাতেই আমাদের সমস্যা হয়েছে যে আমাদের বিচারকরা সবসময় স্বৈরাচারের পক্ষে চলে যায়. বর্তমানে এই অভিযোগ, আপনার নামে যদি মামলা হয় আপনি বের পাবেন. আসলে পরিবর্তনটা কোথায় দরকার? আমাদের বিচারাঙ্গনে. আমাদের বিচারাঙ্গনে পরিবর্তন হলেই দেশ সব ঠিক হয়ে যেত. আচ্ছা, বিচারাঙ্গনে পরিবর্তনটা হচ্ছে না কেন? আমরা কি বাশারের বিচার করতে পারতাম? 3টি কারণে মানিকের বিচার করতে পারতাম. পরিচয় না. একটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট পলিটিক্যাল. এখনো কেউ বলতে পারবে না যে পলিটিক্যাল পারবে না. এটা তো পরিবারতন্ত্র আমি দেখাই দেবো, প্রমাণ করে দেবো যে কার পরিবার থেকে কে আসলো, কার চেম্বার থেকে কে আসলো. যেভাবে বেনজির মাসুল দেখায় আইজিগিরি করতো, যেভাবে বেনজির মাসুল দেখায় আইজিগিরি করতো, বলেন এটা কি কোনো পুলিশের কোনো কন্ডাক্ট অফ বিহেভিয়ার ছিল? যদি বিচারাঙ্গনটা ঠিক থাকতো, বিকজ ওই যে রাজা আপনি বলছেন, ইউ আর ভেরি কাইন্ড সে রাজা, উই নিড এ গুড রাজা. আমরা একটা গুড রাজা চাই. আমাকে একটা উদাহরণ দেন না গুড রাজা. একজন গুড রাজা কোন দেশে আছে এরকম? আপনারা যেই রাজার তানভীর আহমেদ গুড রাজা, তানভীর আহমেদ গুড রাজা. এই তো মাননীয় because he's speaking, he's talking. আমরা আমাদের কাজ হচ্ছে রাজাদেরকে দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসা. তানভীরের বিবেকে তার নাসিম
রাতে 12টার সময় তানভীরের সঙ্গে কথা বলতে হচ্ছে। সো উই নিড তানভীর টু বি আওয়ার, কিন্তু এই যে আমরা নিয়ে আসলাম স্টেডিয়াম উঠে নিয়ে এসে রাখাল বালকে বসায় নিয়ে আসছি, রাজা মানায় দিয়েছে, কি হয়েছে? রাজা আইসি তো নিজের মামলা আগে খারিজ করছে, রাজা আইসি মানে আগে নিজের ইন্টারেস্টিং ব্যাপার, কোম্পানির লাইসেন্স নবায়ন করছে। সবচেয়ে দুঃখজনক রাজা ব্যাপারে কি হবে? দাঁড়ালো যেটা আমাদের যে এটা জানি শেখ না, হাসিনা চলে যাওয়ার পর ফ্রান্স থেকে তো আমরা অনেকেই এটা খুশি জানি নাই, হয়েছে, কিন্তু ফ্রান্স থেকে আসছিলাম নামটা কি? দুধের দোয়া পরিষ্কার না, দুধের বাচ্চাকে নেপোলিয়নের দেশ থেকে আসছে, হি উইল বিকাম নেপোলিয়ন বোনাপার্ট মন্ত্রণালয় দিয়ে দিল। কিন্তু আমরা কি মানে পেলাম? ওনার আচ্ছা, দুজনে একসাথে কথা বললে অনেক সময় আমরা ওনাকে আলোচনাটা ম্যান পাওয়ারে ব্যবসা করতে হলো, ওনাকে ম্যান পাওয়ারের লাইসেন্স দিতে হলো। দুর্ভাগ্য তো আমাদের এইটা, তানভীর ভাই, দুর্ভাগ্য হলো এটা। কারণ উনি ওনাকে চায় কেন এখন, ম্যান পাওয়ার লাইসেন্স দিতে হবে? উনি ওনার তো কোম্পানিকে ব্যবসায়ী, উনি তো ক্ষুদ্র, উনি তো মানে সোশ্যাল এন্টারপ্রেনিয়র, তাহলে উনি তো তাহলে ওনাকে রাজা সামাজিক হওয়ার খ্যাস ব্যবসা, কেন হলো? ওনার রাজা হওয়ার প্রফেশনটাই খ্যাস তো কেন হলো? সামাজিক ব্যবসায়ী। তো সেক্ষেত্রে উনি আমরা যদি আরো 7 দিন খুঁজতাম, আরো 10 দিন খুঁজতাম, কি বলেন বেশি স্যার? আমি তা জানি না, আরো 4 দিন খুঁজতাম। না আমি তা জানি না, মানে সবচেয়ে সমস্যা দাঁড়িয়েছে একটা, যে কোনো না কোনো ভাবে এই বর্তমান যারা ছোট ছোট বাচ্চারা আছে তারা একটা অর্ডার, মানে একটা আইনবিহীন রাষ্ট্র তৈরি করতে চায়, এখানে আইন থাকবে না, কিছু থাকবে না। তাদের একটাই কথা, তাদের সংখ্যা হচ্ছে 16 জন, 16 জনের বেশি না, যদি গোনা যায় 12-5 জন, 3 জন দিলাম, 3 জনের বেশি না। তাদের কথা কেন শোনেও আবার সবাই, কি যে হচ্ছে কিছু বুঝতেছি না। এই যে তারা জুলাই সনদ, শুনেন, তাদের কথা শুনে এই জন্য, বিকজ বাবাকে থাপ্পড় দেওয়া বন্ধ করে দিচ্ছেন, বুঝতে পারছেন? আমি একটা উদাহরণ দিই, আমাকে এক্সাম্পল দিই ভাই, আমি একটা এক্সাম্পল দিই। আমার ছেলে ক্যাডেট কলেজে 12th ইয়ারে পড়ে, তারা 65 জন লোক রাত্রেবেলা ক্যাডেট কলেজে ভাগিয়ে চলে গেল। তারা 3 দিন পরে তাদেরকে পাওয়া গেল আমার বাড়ি থেকে উঠছে, ঘুরে গেলে জঙ্গল টঙ্গল থেকে বাড়িতে উঠছে। সেখান থেকে ধরায় সবাইকে নিয়ে আসলাম ক্যান্টনমেন্টে। আমরা বিকাল 4টার সময় নিয়ে আসছি, রাতের 11:30 পর্যন্ত ডিসিশন নিতে পারলাম না তারা ক্যাডেট কলেজে ব্যাক করে যাবে কি যাবে না, তাদেরকে এই গ্যারান্টি দিতে হবে, এই গ্যারান্টি দিতে হবে, ব্যবস্থা শাস্তি নেওয়া যাবে না। এই জন্য এবার 12টার দিকে আমি আমার ছেলেকে 2 থাপ্পড় দিয়ে বললাম, শুয়োরের বাচ্চা, তোরে ক্যাডেট কলেজে পড়াইছি, পড়াশোনা কত, গাইতে উঠ যা। তাকে থাপ্পড় দিয়ে উঠেছি, পরে 5 মিনিটের মধ্যে বাকি সব গার্জিয়ান দিয়েছে, এবং ওই কোর্সের কোনো ছেলে আর্মিতে যায় নাই, বুঝতে পারছেন না? আমার ছেলে জি জি, হইতে পারতো, আপনার কথায় আমি তো ব্যাড ফাদার হয়েছি, আমি তো ব্যাড ফাদার হয়েছি, আমার ছেলে স্টিল আমাকে মনে করে আমি পাবলিক থেকে থাপ্পড় দিয়েছি। আপনার কথায় বাস্তবতা আছে। আমি ব্যাড ফাদার, আবারও বলি, আমি ব্যাড ফাদার, যদি না, আমি এটা কথা বলি, আপনার কথায় বাস্তবতা আছে, আর তারপর আমি বলি যে আইনের শাসনই একমাত্র রাষ্ট্রকে ঠিক করতে পারে। যে আপনি এই যে র্যাবের কথা আমাকে ছাত্রদলের এক নেতা মদ খায়া মালা দিতে আসছিল, আমি ওই প্রকাশ্যে তাকে জুতা দিয়ে মাইরা পিটাইয়া আমি তাকে পুলিশে দিছি। আমার ছাত্রদলের নেতা, আমি সন্ত্রাসী হয়েছি না। আমি যেটা বলি দেখেন, পড়াশোনা বন্ধ করে দিয়ে স্কুল কলেজের বাচ্চারা রাস্তায় নেমে পড়ছে, যেখানে মানুষ কত কিছু আবিষ্কার করতেছে। এই যে আমরা 3 জন লোক, স্যার এটা যেমন আপনাকে বিনয়ের সাথে বলছি, দুজন একসাথে কথা বলেছেন, শাসন করতে হবে, আপনাকে শাসন চাই, শাসন ছাড়া রাষ্ট্র ঠিক হবে না, পরিবার ঠিক হবে না, রুলিং পাওয়ার, আপনি আঙ্গুল দিয়ে থাপ্পড় দিয়ে গালি দিলে জেনজি আপনার কথা শুনবে না। জেনজি আমার দেশে আঙ্গুল ছাড়া শোনাতে পারবেন না। আমি আপনার মতো ওইখানে শিক্ষিত না, লন্ডনে বসে আমরা পাউরুটি টোস্ট খাই না, আমরা হাত ছুটি খাই, পচা খাবার খাই, আমরা রিজেক্ট করে দেন, পচা খাবার খাই। উই নিড শাসন, কড়া শাসন, উই নিড রেপ গুলি করে মেরে ফেলাবে আমাকে, উই নিড দ্যাট। ওই মানবতা আমাদের সময় লাগবে আরো। উই আর নট ইংল্যান্ড। ওই ইংল্যান্ডের ওই অবস্থা কি আপনারা ছিলেন জানেন না? কত রাজাকে ফাঁসি দিয়েছেন আপনারা ইংল্যান্ডে বসে? আপনারা কি করেন? ইতিহাস তাকায় দেখেন না, বলেন কত রাজাকে ফাঁসি দিয়েছেন আপনারা? জুলাই সাল আটকাইছেন 200 বছর পরে, 200 বছর লাগছে। আমাদেরকে সময় দেন, ইট উইল বি অলরাইট। আজকে যে কি হয়েছে আপনি বলেন? এই যে একটা মিটিং হলো, একটা তত্ত্বাবধায়ক সরকারের, একটা অন্তর্বর্তী সরকারের প্রধান সব রাজনৈতিক দলের কথা বলে একটা কনক্লুড করতে পারলো না মিটিং, একটা কনক্লুড করতে পারলো না। হি কুড নট সে উই হ্যাভ টেকেন দি ডিসিশন। আপনি যেটা শুরু করছেন প্রথমে, what decision can they take? I just wonder. তার মানে কি, যদি উনি রাজনৈতিক দলদের সঙ্গে সমাধান নিতে না পারে, হি শুড রিজাইন, হি শুড হ্যাভ রিজাইন টুডে। উনি রাজনীতি থেকে জরুরি মিটিং করে আইসা হি কুড নট কনক্লুড দ্য মিটিং। এরা করছে এটা কি? এই যে জুলাই হোয়াট ইজ ডুইং? জুলাই আগুন লাগা দিচ্ছে, দেশ থেকে আগুন লাগা দিচ্ছে সে, বলেন
আচ্ছা আমার জুলাই ব্ল্যাকমেল করতেছে, এখন ব্ল্যাকমেল করতেছে, আমি ইলেকশন দিবই। অর্থাৎ আপনারা আমার কথা না আসলে ইলেকশন দিবই, এই যে ইলেকশন দিলেই যেন মানুষ